আচ্ছা, আমাদের শরীর যে প্রতিদিন প্রায় ১৮০ লিটার রক্ত পরিষ্কার করে এটা কি আমরা জানি? কিন্তু কিভাবে করে? চলুন আজকের এই আলোচনাতে আমরা এই অবিশ্বাস্য ফিল্টারিং সিস্টেমের একদম কেন্দ্রে থাকা নায়কের সাথে পরিচিত হই। প্রশ্নটা শুনতে কিন্তু বেশ সহজ, তাই না? কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের শরীরের ভেতরে থাকা লক্ষ লক্ষ ছোট কারখানার মধ্যে। আর এই ক্ষুদে যন্ত্রগুলোই হলো আমাদের আজকের গল্পের হিরো। চলুন ওদের কাজ করার অসাধারণ পদ্ধতিটা ধাপে ধাপে জেনে নিই। আচ্ছা, এভাবে ভাবা যাক, আমাদের শরীরটা যেন একটা ব্যস্ত শহর, যেখানে সারাক্ষণ শক্তি তৈরির জন্য নানা রকম কাজ চলছে। আর যেখানেই কাজ সেখানেই তো কিছু আবর্জনা বা বর্জ্য তৈরি হবেই, তাই না? শরীরকে একদম ফিট রাখতে হলে এই বর্জ্যগুলো পরিষ্কার করাটা কিন্তু ভীষণ জরুরি। আর শরীর থেকে এই বর্জ্য বের করে দেওয়ার যে প্রক্রিয়া, তাকেই আমরা বলি রেচন। এই বর্জ্যগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হল ইউরিয়া, যেটা মূলত প্রোটিন হজমের পর তৈরি হয়। এই বর্জ্য বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা বেশ গোছানো পথ আছে। যাত্রাটা শুরু হয় বৃক্ক বা কিডনিতে, যেখানে আসলে মূত্র তৈরি হয়। তারপর দুটো সরু পাইপ মানে ইউরেটার দিয়ে সেটা সোজা মূত্রথলিতে এসে জমা হয়, আর একদম শেষে ইউরেথ্রা দিয়ে শরীর থেকে বেরিয়ে যায়। দেখুন, এই একটা লাইন মনে রাখলেই কিন্তু পুরো রাস্তাটা মনে থেকে যাবে। কি দারুণভাবে পুরো ব্যাপারটা এক লাইনে বুঝিয়ে দেওয়া হয়েছে। বৃক্ক তৈরি করছে, ইউরেটার বয়ে নিয়ে যাচ্ছে, মূত্রথলি সেটাকে জমা রাখছে, আর ইউরেথ্রা বের করে দিচ্ছে। সিম্পল। বেশ, এবার আমরা বৃক্কের আরও গভীরে ঢুকব। বৃক্কের যে আসল কার্যকারী একক, মানে যে এই পরিষ্কার করার কাজটা করে, তার নাম হল নেফ্রন। তো চলুন এই নেফ্রনের সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। আর অবাক করার মতো ব্যাপার হলো, আমাদের প্রত্যেকটা বৃক্কে প্রায় ১০ লক্ষ করে নেফ্রন থাকে। ভাবা যায়? এই লক্ষ লক্ষ জিচু ফেলটা একসঙ্গে কাজ করে আমাদের রক্তকে সবসময় পরিষ্কার রাখছে। একটা নেফ্রনের বলতে গেলে দুটো প্রধান অংশ। প্রথমটা হলো রিনাল কর্পাসেল, যেটা একটা ফিল্টারের মতো কাজ করে। এর ভেতরে আছে গ্লোমেরুলাস আর বোমান্স ক্যাপসুল। আর দ্বিতীয় অংশটা হলো রিনাল টিউবিউল, যেটা অনেকটা একটা প্রসেসরের মতো কাজ করে। এর মধ্যে আপনারা পাবেন পিসিটি, হেনলির লুপ এবং ডিসিটি। এখানে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন চলে আসে, যে রক্তনালীটা নেফ্রনের রক্ত নিয়ে ঢোকে, মানে এফারেন্ট আর্টেরিওল, সেটা কেন রক্ত নিয়ে বেরিয়ে যাওয়া নালী মানে ইফারেন্ট আর্টেরিওলের চেয়ে বেশি চওড়া হয়? কোনো কারণ তো নিশ্চয়ই আছে। উত্তরটা হলো একটা উচ্চচাপ তৈরি করার জন্য। ভাবুন তো, একটা চওড়া পাইপ দিয়ে জল এসে যদি একটা সরু পাইপ দিয়ে বেরোতে চায়, তাহলে কি হবে? ওখানে একটা চাপ তৈরি হবে, তাই না? ঠিক এই চাপটাই হলো ফিল্টার করার আসল শক্তি। মানে পুরো খেলার মূল চালিকা শক্তি হলো এই প্রেশার। তো এখন আমরা মূত্র তৈরির প্রথম ধাপে চলে এসেছি। এর নাম পরিস্রাবণ। এটা অনেকটা চা ছাকার মতো একটা ব্যাপার, যেখানে রক্তকে খুব সাবধানে ছেঁকে নেওয়া হয়। আর এই ছাঁকনিটা কিন্তু খুব বুদ্ধিমান। দেখুন, একদিকে জল, গ্লুকোজ, লবণ, অ্যামাইনো অ্যাসিডের মতো ছোট ছোট দরকারি জিনিসগুলো ঠিকই ছেঁকে নেওয়া হচ্ছে, কিন্তু অন্যদিকে রক্তকণিকা বা বড় প্রোটিনের মতো শরীরের জন্য জরুরি জিনিসগুলো কিন্তু ছাঁকনি পার হতে পারে না, ওগুলোর রক্তেই থেকে যায়। কি দারুণ ব্যবস্থা! এক কথায় বলতে গেলে পুরো প্রক্রিয়াটা হলো চাপের সাহায্যে রক্তকে ছেঁকে নেওয়া। শুধু এই লাইনটা মাথায় রাখলে কিন্তু পরিস্রাবণের মূল ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। বেশ, রক্ত তো ছেঁকে নেওয়া হলো, কিন্তু ওই ছাঁকা তরলটার মধ্যে তো অনেক দরকারি জিনিসও ভুল করে চলে এসেছে। তাই পরের দুটো ধাপ হলো সেই দরকারি জিনিসগুলোকে উদ্ধার করা, আর সেই সাথে আরও কিছু অপ্রয়োজনীয় বর্জ্য ফেলে দিয়ে ফাইনাল ক্লিনিং করা। এই দুটো প্রক্রিয়াই হলো পুনঃশোষণ এবং ক্ষরণ। পুনঃশোষণ আর ক্ষরণ, এই দুটো প্রক্রিয়া কিন্তু ঠিক একে অপরের উল্টো। পুনঃশোষণের সময় দরকারি জিনিসগুলো নালিকা থেকে আবার রক্তে ফিরে যায়, মানে ওগুলোকে বাঁচানো হয়। আর ক্ষরণের সময় রক্ত থেকে কিছু অতিরিক্ত বর্জ্য বেছে বেছে নালিকায় ফেলে দেওয়া হয়। আর এই কাজগুলো নেফ্রনে দুটো আলাদা টিম করে। পিসিটির মূল কাজ হলো বাঁচানো, মানে প্রায় সব গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর বেশিরভাগ জলকে আবার রক্তে ফিরিয়ে আনা। অন্যদিকে ডিসিটির কাজ হলো ফাইন টিউনিং করা, মানে রক্তের ব্যালেন্স ঠিক রাখার জন্য হাইড্রোজেন বা পটাশিয়াম আয়নের মতো জিনিসপত্র ক্ষরণ করা।
এখন আমরা নেফ্রনের সবচেয়ে জটিল কিন্তু আমার মতে সবচেয়ে বুদ্ধিদীপ্ত অংশে চলে এসেছি, হেনলির লুপ। এর প্রধান কাজ হল মূত্রকে ঘন করার জন্য একটা বিশেষ পরিবেশ বা গ্রেডিয়েন্ট তৈরি করা। চলুন দেখি এই চালাকিটা কিভাবে কাজ করে। হেনলির লুপের দুটো বাহু আছে আর তারা ঠিক উল্টো কাজ করে। ভাবুন, তরলটা প্রথমে নিম্নগামী বাহু দিয়ে নিচে নামছে। এই অংশটা শুধু জলের জন্য ভেদ্য, তাই এখান থেকে হু হু করে জল বেরিয়ে যায় আর ভেতরের তরলটা ঘন হতে থাকে। এবার তরলটা ঊর্ধ্বগামী বাহু দিয়ে উপরে ওঠে। এই অংশটা আবার লবণের জন্য ভেদ্য। এখান থেকে লবণকে পাম্প করে বের করে দেয়া হয়, ফলে তরলটা আবার হালকা হয়ে যায়। এই সহজ লাইনটা মনে রাখলেই হেনলি লুপের পুরো কাজটা মনে থাকবে। নিচে নামার সময় জল কমে আর ওপরে ওঠার সময় লবণ কমে। এই অসাধারণ প্রক্রিয়াই কিন্তু মূত্রকে ঘন করার আসল রহস্য। মূত্র তৈরির একদম শেষ ধাপে এসে শরীর একটা ফাইনাল সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটা হলো ঠিক কতটা জল শরীর থেকে বের করে দেওয়া হবে আর কতটা বাঁচিয়ে রাখা হবে। আর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিয়ন্ত্রণ করে একটা হরমোন যার নাম ADH। ব্যাপারটা খুব সহজ। যখন আমাদের শরীরে জলের অভাব হয়, মানে আমরা ডিহাইড্রেটেড থাকি, তখন বেশি পরিমাণে ADH হরমোন বের হয়। এটার সংগ্রাহী নালিকাকে বলে জলের জন্য দরজা খুলে দিতে। ফলে অনেক জল শরীরে ফিরে আসে এবং ঘন মূত্র তৈরি হয়। আর যখন শরীরে যথেষ্ট জল থাকে তখন কম ADH বের হয়, ফলে বেশি জল বেরিয়ে যায় আর হালকা মূত্র তৈরি হয়। তাহলে আমাদের এই পুরো যাত্রাটা যদি এক নজরে সারসংক্ষেপ করি, সবকিছু শুরু হয় ফিল্টার দিয়ে, তারপর দরকারি জিনিস উদ্ধার করা হয়, এরপর ঘনত্ব বাড়ানোর জন্য একটা বিশেষ কৌশল কাজে লাগানো হয় এবং সবশেষে একটা হরমোন এসে জলের ফাইনাল ডিসিশন নেয়। আর এভাবেই তৈরি হয় মূত্র। আজকের এই পুরো আলোচনা শেষে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাচ্ছি। আমরা তো দেখলাম যে কিডনিতে লবণ আর জল কিভাবে একে অপরের সাথে জড়িত। তাহলে একটু ভেবে দেখুন তো, কেন বেশি লবণ খেলে প্রায়ই হাই ব্লাড প্রেশারের ঝুঁকি বাড়ে? উত্তরটা কিন্তু আজকের আলোচনার মধ্যেই কোথাও লুকিয়ে আছে।